ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিষয়টি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। আমাদের আজকের আলোচ্য বিষয় গিয়ার ট্রেন। আমরা আজকে গিয়ার ট্রেন সম্পর্কে এবং এই সম্পর্কিত প্রমাণ ও অঙ্ক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো গিয়ার ট্রেন সম্পর্কে আলোচনা করার পূর্বেই তোমাদের গিয়ার সম্পর্কে জানতে হবে। যে পুলি বা চাকায়ের রিমে নির্দিষ্ট ক্রমে খাঁজ থাকে তাকে দাঁত বলা হয়, আর এ দাঁতযুক্ত চাকাকেই গিয়ার বলে। একে শ্যাফটের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ করে ব্যবহার করা হয়। গিয়ারের সাহায্যে এক শ্যাফট থেকে অন্য শ্যাফটে গতিশক্তি স্থানান্তর করা হয়। তাহলে গিয়ারটা হচ্ছে কি, যে একটা চাকা বা রিম যেটাতে খাঁজ কাটা থাকবে, আর এই খাঁজযুক্ত বা দাঁতযুক্ত চাকাকেই বলা হচ্ছে গিয়ার। আর গিয়ার ব্যবহার করা হয় এক শ্যাফট থেকে অন্য শ্যাফটে গতিশক্তি স্থানান্তর করার জন্য। গিয়ার ড্রাইভের সুবিধাসমূহ। একটি গিয়ার ড্রাইভের নিম্নলিখিত সুবিধাগুলো পাওয়া যায়। এটি যথাযথভাবে বেগের অনুপাত পরিবহন করে। এটি উচ্চ দক্ষতা সম্পন্ন। এটি দৃঢ় লেআউট সম্পন্ন। অধিক শক্তি পরিবহন করতে পারে। এটি ব্যবহারে বিশ্বস্ত। গিয়ার ড্রাইভের অসুবিধাসমূহ। গিয়ার তৈরি করতে বিশেষ ধরনের যন্ত্রপাতি এবং টুলসের প্রয়োজন হয়। গিয়ার তৈরির মেশিন চলাকালীন সময় কম্পন বা নয়েজের কারণে দাঁতে যে কোনো ধরনের ত্রুটি হতে পারে। একটি গিয়ারে যে কোনো ধরনের ত্রুটির জন্য সম্পূর্ণ ব্যবস্থা অকেজ হয়ে যায়। গিয়ার সম্পর্কিত কারিগরি শব্দসমূহের বর্ণনা। পিচ সার্কেল। দুটি গিয়ারের দাঁত যে বিন্দুতে মিলিত হয়, একটি গিয়ারের দাঁত অন্যটির দাঁতে চাপ প্রয়োগ করে এবং ওই মিলিত বিন্দুগুলিতে একটি কাল্পনিক রেখা দ্বারা সংযোগ করে যে বৃত্ত তৈরি করা হয় তাকে পিচ সার্কেল বলে। তাহলে বলা হচ্ছে দুটি গিয়ারের দাঁত যে বিন্দুতে মিলিত হয়ে একটি গিয়ারের দাঁত অন্যটির দাঁতে চাপ প্রয়োগ করে এবং এই মিলিত বিন্দুগুলোর কাল্পনিক রেখাটাকে বলা হচ্ছে পিচ সার্কেল। আর পিচ সার্কেলের ব্যাসকে পিচ সার্কেল ডায়ামিটার বলে। গিয়ারের সাইজ বলতে পিচ সার্কেলের ব্যাসকে বোঝায়। সার্কুলার পিচ। পিচ সার্কেলের পরিধিতে গিয়ারের একটি দাঁতের কেন্দ্র হতে পরবর্তী দাঁতের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে সার্কুলার পিচ বা পিচ বলা হয়। তাহলে বলা হচ্ছে কি, একটি দাঁতের কেন্দ্র হতে পরবর্তী দাঁতের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে সার্কুলার পিচ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি দাঁতের কেন্দ্র হতে অপর একটি দাঁতের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকেই বলা হচ্ছে সার্কুলার পিচ বা পিচ। পিচ সমান হচ্ছে পিচ সার্কেলের পরিধি ডিভাইডেড বাই দাঁতের সংখ্যা, বা পিচকে আমরা এখানে প্রকাশ করছি পি দ্বারা। তাহলে পিচ সার্কেলের পরিধি হচ্ছে পাই ডি এবং দাঁতের সংখ্যাকে আমরা প্রকাশ করছি টি দ্বারা। তাহলে পি সমান হচ্ছে পাই ডি ভাগ টি। অ্যাডেন্ডাম। গিয়ার দাঁতের পিচ সার্কেল হতে উপর পর্যন্ত রেডিয়াল দূরত্বকে অ্যাডেন্ডাম বলে। তাহলে বলা হচ্ছে কি, গিয়ার দাঁতের পিচ সার্কেল হতে উপর পর্যন্ত যে ডিস্টেন্স সেটাই হচ্ছে অ্যাডেন্ডাম। তাহলে এখানে এই রেখাটা হচ্ছে পিচ সার্কেল, এখান থেকে এর উপর পর্যন্ত দূরত্ব, পিচ সার্কেল হতে উপর পর্যন্ত দূরত্ব, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে এখানে কি অ্যাডেন্ডাম। অ্যাডেন্ডাম সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই ডায়ামেট্রাল পিচ। ডিডেন্ডাম। গিয়ার দাঁতের পিচ সার্কেল হতে নিচ পর্যন্ত রেডিয়াল দূরত্বকে বলা হচ্ছে ডিডেন্ডাম। অর্থাৎ এখানে যে আমরা পিচ সার্কেল দেখতে পাচ্ছি, এই রেখা হতে, এই পিচ সার্কেলের এই রেখাটা হতে দাঁতের নিচ পর্যন্ত যে ডিস্টেন্স বা দূরত্ব সেটাকে বলা হচ্ছে ডিডেন্ডাম। তাহলে কি, এই পিচ সার্কেল হতে দাঁতের উপর পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে অ্যাডেন্ডাম
এবং এই পিচ সার্কেল হতে দাঁতের নিচ পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে ডিডেন্ডাম। তো ডিডেন্ডামের মান হচ্ছে অ্যাডেন্ডাম প্লাস এর সাথে কিছু ক্লিয়ারেন্স যুক্ত হয়। গিয়ার মডিউল। পিচ ডায়ামিটারকে দাঁতের সংখ্যা দ্বারা ভাগ করলে মডিউল পাওয়া যায়। তাহলে মডিউল সমান হচ্ছে পিচ সার্কেলের ডায়ামিটার ডিভাইডেড বাই দাঁতের সংখ্যা। গিয়ারের প্রকারভেদ। পুরুত্বের দিক বিবেচনা করে গিয়ারকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা এক হচ্ছে বহিস্থ গিয়ারিং বা এক্সটার্নাল গিয়ারিং, অন্তঃস্থ গিয়ারিং বা ইন্টারনাল গিয়ারিং, এবং 3 নম্বর হচ্ছে র্যাক এবং পিনিয়ন গিয়ার। বহিস্থ গিয়ারিং বা এক্সটার্নাল গিয়ারিং। দুটি চাকার গিয়ার যদি একে অপরের সাথে বাইরের দিকে মিলিত হয় তাকে বলা হচ্ছে বহিস্থ গিয়ারিং। অর্থাৎ দুটি গিয়ারে একে অপরের সাথে মিলিত হয় কোথায়? বাইরের দিকে, সেটা হচ্ছে বহিস্থ গিয়ার। নাম শুনে আমরা বুঝতে পারতেছি। বহিস্থ গিয়ার হুইলের বড়টির নাম বলা হচ্ছে স্পার হুইল এবং ছোটটিকে বলা হচ্ছে পিনিয়ন। এখানে যে দুইটি গিয়ারের মধ্যে যেটি বড় এটিকে বলা হচ্ছে স্পার এবং ছোটটিকে বলা হচ্ছে পিনিয়ন। বহিস্থ গিয়ারিং এর দুইটি হুইলের গতি অসদৃশ। এইখানে দুইটি হুইলের যে গতিটা থাকে সেটা হচ্ছে দুই রকম, অসদৃশ, অর্থাৎ একই না। অন্তঃস্থ গিয়ারিং বা ইন্টারনাল গিয়ারিং। দুইটি চাকা বা শ্যাফটের গিয়ার যদি একে অপরের সাথে ভেতরের দিকে পরস্পর মিলিত হয় তাকে বলা হচ্ছে ইন্টারনাল বা অন্তঃস্থ গিয়ারিং। তাহলে বলা হচ্ছে গিয়ার যদি ভেতরের দিকে পরস্পর মিলিত হয় সেটাই হচ্ছে কি ইন্টারনাল বা অন্তঃস্থ গিয়ারিং। গিয়ার হুইলের বড়টিকে অ্যানুলার হুইল এবং ছোটটিকে পিনিয়ন বলে। এখানে বড় যেটা সেটাকে বলা হচ্ছে অ্যানুলার হুইল এবং ছোটটিকে পিনিয়ন বলে। অন্তঃস্থ গিয়ারিং এর দুইটি হুইলের গতি হচ্ছে সদৃশ বা একই রকম। র্যাক এবং পিনিয়ন গিয়ার। পরস্পরের সাথে সংযুক্ত দুইটি গিয়ারের মাঝে যদি একটি সোজা এবং অপরটি বৃত্তাকার হয় তবে তাকে র্যাক এবং পিনিয়ন বলে। সোজা গিয়ারকে র্যাক এবং বৃত্তাকার গিয়ারকে পিনিয়ন বলে। তাহলে এখানে আমরা র্যাক এবং পিনিয়ন গিয়ারের চিত্র দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে যে পরস্পর সংযুক্ত দুটি গিয়ারের মধ্যে যদি একটি সোজা হয় এবং একটি বৃত্তাকার হয় তবে তাকে র্যাক এবং পিনিয়ন গিয়ার বলা হচ্ছে। এখানে যে সোজা গিয়ারটি আমরা দেখতে পাচ্ছি এই সোজা গিয়ারটিকে বলা হচ্ছে র্যাক এবং এই যে বৃত্তাকার গিয়ার এই বৃত্তাকার গিয়ারটিকে বলা হচ্ছে পিনিয়ন, এবং এই দুটোকে একসাথে বলা হচ্ছে র্যাক এবং পিনিয়ন গিয়ার। এখন আমরা দৈনন্দিন জীবনে সচরাচর যে গিয়ারগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে স্পার গিয়ার, বিভেল গিয়ার, হেলিকাল গিয়ার, স্পাইরাল গিয়ার, আর্ম গিয়ার, হেরিংবন গিয়ার ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা কিছু গিয়ারের চিত্র দিয়েছি, যেমন স্পার গিয়ার, হেলিকাল গিয়ার, হেরিংবন গিয়ার, র্যাক অ্যান্ড পিনিয়ন, বিভেল গিয়ার, স্পাইরাল গিয়ার, আর্ম গিয়ার ইত্যাদি। এছাড়াও আরো বিভিন্ন ধরনের গিয়ার রয়েছে। সিম্পল গিয়ার ড্রাইভ। একই আকৃতির দাঁত বিশিষ্ট দুটি গিয়ার দুটি শ্যাফটে আবদ্ধ অবস্থায় শক্তি পরিবহনে ব্যবহৃত হলে তাকে সিম্পল গিয়ার ড্রাইভ বলে। গিয়ারের ব্যাস সমান বা অসমান হতে পারে। চাকা এ ঘূর্ণন শ্যাফটের সাথে সংযুক্ত এবং একে চালক গিয়ার বলে। এখানে চাকা এটা থাকে শ্যাফটের সাথে সংযুক্ত থাকে এবং এটাকে বলা হচ্ছে চালক গিয়ার। এখন সিম্পল গিয়ারের বেগের অনুপাতের সমীকরণ নির্ণয়। চালক গিয়ারের বেগ এবং চালিত গিয়ারের বেগের অনুপাতকে সিম্পল গিয়ারের বেগের অনুপাত বলে। এখানে এটা হচ্ছে ড্রাইভার বা চালক আর এটা হচ্ছে ড্রাইভেন বা চালিত। তো এখানে চালক এবং চালিত গিয়ারের যে বেগের অনুপাত সেটাকে বলা হচ্ছে সিম্পল গিয়ারের বেগের অনুপাত। এখন আমরা ধরি যে n1টা হচ্ছে চালক গিয়ারের বেগ, এটা হচ্ছে আরপিএম বা রেভলিউশন পার মিনিটে, প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, এটাকে বলা হচ্ছে চালক গিয়ারের বেগ n1। টিয়ানটা বলা হচ্ছে যে এই যে চালক গিয়ার এটার দাঁত সংখ্যাটাকে বলা হচ্ছে টিয়ন। ডিয়ন হচ্ছে চালক গিয়ারের পিচ সার্কেল ব্যাস বা ডায়ামিটার। n2 হচ্ছে চালিত গিয়ার বা ড্রাইভেন যেটা আছে সেই গিয়ারটার বেগ হচ্ছে রেভলিউশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যাটাকে বলা হচ্ছে চালিত গিয়ারের বেগ n2। t2 হচ্ছে চালিত গিয়ারের দাঁত সংখ্যা। d2 হচ্ছে চালিত গিয়ারের পিচ সার্কেল ব্যাস। p সমান হচ্ছে গিয়ারের পিচ। তো আমরা জানি
যে চালক গিয়ারের পিচ পি সমান হচ্ছে পাই ডি ভাগ টি। তো এখানে যেহেতু দুটি গিয়ার আছে, চালক এবং চালিত, এই কারণে আমরা 1 2 ধরে নিয়েছি। তাহলে চালক গিয়ারের পিচ পি সমান হচ্ছে পাই ডি অন ডিভাইডেড ভাগ টি অন। এটাকে আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ। অনুরূপভাবে চালিত গিয়ারের পিচ পি সমান আমরা ধরলাম পাই ডি টু ডিভাইডেড ভাগ টি টু। অর্থাৎ মেইন ফর্মুলা হচ্ছে পিচের পি সমান হচ্ছে পাই ডি ভাগ টি। তো এখানে চালক এবং চালিতকে আমরা 1 এবং 2 দিয়ে ধরে নিয়েছি। তাহলে এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ, এইটা ধরলাম 2 নম্বর সমীকরণ। এখন যেহেতু উভয় গিয়ারের, চালক এবং চালিত গিয়ার উভয় গিয়ারের পিচ সমান, তাই সমীকরণ 1 ও 2 হতে পাই। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 1 সমান সমীকরণ 2, বা পাই ডি অন ডিভাইডেড ভাগ টি অন ইকুয়াল টু পাই ডি টু ডিভাইডেড বাই টি টু। তাহলে এখান থেকে উভয় পাশ থেকে পাই এবং পাই কেটে যায়। তাহলে এখানে যদি আমরা ডি অনটা রাখি, তাহলে এই ডি টুটাকে নিয়ে আসলাম টি অনের জায়গায়। তাহলে ডি অন ডিভাইড ভাগ টি টু ডি টু, আর এই টি অনটাকে নিয়ে চলে গেলাম ডি টু এর জায়গায়, অর্থাৎ আড়াআড়ি ভাবে আমরা পার করে নিলাম। তাহলে ডি অন এবং ডি টু কে একদিকে করলাম এবং টি অন ভাগ টি টু কে অপর পাশে করলাম। আবার পাই ডি অন এন অন সমান হচ্ছে পাই ডি টু এন টু। তো এখান থেকেও কি হয় যে এই পাই এবং এই পাইটা দুই পাশ থেকে কেটে যায়। এখন ডি আর এন কে যদি আমরা আলাদা আলাদা করি, তাহলে এখানে থাকে ডি অন, এই পাশ থেকে ডি টুটা নিচে ভাগ হয়ে যাবে এবং এন টু, এই এন অনটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে থাকে ডি অন বাই ডি টু সমান হচ্ছে এন টু ভাগ এন অন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডি ওয়ান ভাগ ডি টু সমান হচ্ছে একবার ডি ওয়ান ভাগ ডি টু, এবং ডি ওয়ান ভাগ ডি টু সমান আবার হচ্ছে এন টু ভাগ এন ওয়ান। তাহলে আমরা লিখতে পারি যে এই দুইটাকে যদি একসাথে আমরা লিখি, তাহলে এইভাবে লিখতে পারি যে বেগের অনুপাত বা ভেলোসিটি রেশিও ইকুয়াল টু এন টু ভাগ এন ওয়ান। এখান থেকে আমরা লিখলাম এন টু ভাগ এন ওয়ান ইকুয়াল টু ডি ওয়ান ভাগ ডি টু সমান আবার টি ওয়ান ভাগ টি টু। অর্থাৎ এই দুইটা সমীকরণকে আমরা একসাথে লিখে নিলাম। প্রথমে আমরা পাইলাম ডি ওয়ান ভাগ ডি টু সমান হচ্ছে টি ওয়ান ভাগ টি টু, আবার পাইলাম ডি ওয়ান ভাগ ডি টু সমান হচ্ছে এন টু ভাগ এন ওয়ান। তাহলে এই দুইটাই আমরা দেখতে পাচ্ছি যে ডি ওয়ান ভাগ ডি টু সমান। তাহলে আমরা লিখতে পারি যে এন টু ভাগ এন ওয়ান সমান ডি ওয়ান ভাগ ডি টু সমান হচ্ছে টি ওয়ান ভাগ টি টু। অর্থাৎ এই দুটাকে আমরা একসাথে লিখলাম। তাহলে আমরা বেগের অনুপাতটা পেয়ে গেলাম বা ভেলোসিটি রেশিও পেয়ে গেলাম। গিয়ার ট্রেন। যখন দুই বা ততোধিক গিয়ার পরস্পরের সাথে এমনভাবে সংযুক্ত থাকে যে তারা একটি একক ব্যবস্থা হিসেবে শক্তি সঞ্চালিত করে, তখন গিয়ারের এরূপ সংযোগকে গিয়ার ট্রেন বা ট্রেন হুইল বলে। এর বলা হচ্ছে দুই বা দুইয়ের অধিক ততোধিক গিয়ার পরস্পরের সাথে এমনভাবে সংযুক্ত থাকে যে এটা একটা একক ব্যবস্থা হিসেবে বা সম্মিলিতভাবে শক্তি সঞ্চালিত করে থাকে, তখন এরূপ সংযোগটাকে বলা হচ্ছে গিয়ার ট্রেন বা ট্রেন হুইল। হুইল সজ্জা ব্যবস্থার উপর ভিত্তি করে গিয়ার ট্রেন দুই প্রকার। এখানে বলা হচ্ছে হুইল সজ্জা ব্যবস্থার উপর ভিত্তি করে গিয়ার ট্রেন দুই প্রকার, যথা সিম্পল গিয়ার ট্রেন এবং হচ্ছে কম্পাউন্ড গিয়ার ট্রেন। চালক ও চালিত গিয়ার। শক্তি স্থানান্তরের জন্য শক্তি উৎসের শ্যাফটের সাথে সংযোজিত গিয়ারকে চালক গিয়ার বলে, এবং যে গিয়ারকে অন্য একটি শ্যাফটের সাথে সংযুক্ত করে ঘোরানো হয় তাকে বলা হচ্ছে চালিত গিয়ার। তো এখানে শক্তি উৎসের সাথে এই এ গিয়ারটাকে সংযুক্ত করা হয়, অর্থাৎ প্রথম যে গিয়ারটাকে সংযুক্ত করা হয় এটাকে বলা হচ্ছে চালক গিয়ার। অর্থাৎ যে গিয়ারটাকে শক্তি উৎসের সাথে শক্তি স্থানান্তরের জন্য ব্যবহার করা হবে সেই গিয়ারটাকে বলা হচ্ছে চালক গিয়ার, এবং যেটা হচ্ছে অন্য একটা শ্যাফটের সাথে সংযুক্ত করে ঘোরানো হয় সেটাকে বলা হচ্ছে চালিত গিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে ড্রাইভার বা চালক গিয়ার এবং সি হচ্ছে ড্রাইভ হ্যান্ড বা চালিত গিয়ার। আচ্ছা, এবার আইডল গিয়ার বা অলওয়েজ গিয়ার। সিম্পল গিয়ার ট্রেনে মধ্যবর্তী যে কোনো সংখ্যক হুইল থাকলে উক্ত গিয়ার ট্রেন বেগ অনুপাত মধ্যবর্তী হুইলগুলোর উপর মোটেও নির্ভরশীল নয়।
সিম্পল গিয়ার ট্রেনের এই মধ্যবর্তী গিয়ারগুলোকেই বলা হচ্ছে আইডল গিয়ার বা অলস গিয়ার। তাহলে এই যে সিম্পল গিয়ার ট্রেন, এটার যে মধ্যবর্তী গিয়ারটা এটাকে বলা হচ্ছে আইডল গিয়ার বা অলস গিয়ার। তাহলে এখানে এ হচ্ছে শক্তি উৎসের সাথে সংযুক্ত থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে চালক গিয়ার। আর এটা হচ্ছে দুইটা গিয়ারকে সংযুক্ত করে থাকে, এই জন্য এটার কাজ হচ্ছে যে আইডলার বা অলস গিয়ার। আর এটা হচ্ছে চালিত বা ড্রাইভেন গিয়ার, অর্থাৎ এটা দ্বারা চালিত হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ড্রাইভেন বা চালিত গিয়ার। তাহলে এটা ড্রাইভার, আইডলার এবং ড্রাইভেন। সিম্পল গিয়ার ট্রেন, মনে করি N1 হচ্ছে ড্রাইভারের আরপিএম, এখানে N1টা হচ্ছে ড্রাইভার বা চালকের আরপিএম বা ঘূর্ণন সংখ্যা, N2 হচ্ছে মধ্যবর্তী যে আইডলার আছে এটার আরপিএম, এবং N3 হচ্ছে এখানে যে একটা ড্রাইভেন বা ফলোয়ার আছে সেইটা বা চালিত আছে, এই চালিত গিয়ারটার আরপিএম হচ্ছে N3। একই ক্রমে T1, T2 ও T3 হলো গিয়ারগুলোর দাঁত সংখ্যা। এখানে চালক, চালিত এবং যে অলস গিয়ার আছে এই গিয়ারগুলোর দাঁত সংখ্যা হচ্ছে T1, T2 ও T3। এখন ড্রাইভার মধ্যবর্তী আইডলার গিয়ারে গতিশক্তি প্রদান করে। এখন ড্রাইভার কি, এখানে 1 নম্বর এ, এটা গতিশক্তি প্রদান করে কোথায়, আইডলার বা অলস গিয়ার বিতে। এ থেকে গতিশক্তি পরিবহন হচ্ছে প্রথমে বিতে। তাহলে আমরা লিখতে পারি যে N2 ডিভাইডেড ভাগ N1 সমান হচ্ছে T1 ডিভাইডেড ভাগ T2। এটার ফর্মুলা আমরা এর আগে দেখাইছি, বেগের অনুপাতটা, যে একটা থেকে আরেকটার সাথে বেগের অনুপাতটা কি হয়, বেগ বা ভেলোসিটি রেশিও। তাহলে এখানে N2 ভাগ N1 সমান হচ্ছে T1 ভাগ T2। এটাকে আমরা ধরলাম সমীকরণ 1। আবার এই আইডলার থেকে ফলোয়ারে গতিশক্তি স্থানান্তর হয়, অর্থাৎ 2 থেকে 3-এ। তাহলে আমরা লিখতে পারি N3 ডিভাইডেড ভাগ N2 সমান হচ্ছে T2 ডিভাইডেড ভাগ T3। N3 ডিভাইডেড বাই N2 ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই T3। এটাকে আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ, এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তাহলে 1 কে 2 দ্বারা গুণ করে পাই, তাহলে 1 কে যদি 2 দ্বারা আমরা গুণ করি তাহলে কি পাই, তাহলে প্রথমে ছিল N2 ভাগ N1 ইন্টু N3 ভাগ N2 ইকুয়াল টু T1 ভাগ T2 ইন্টু T2 ভাগ T3। তাহলে এখানে N2 N2 কেটে যাবে, এখান থেকে এই N2 কেটে যাবে, এখান থেকে এই T2 কেটে যাবে। তাহলে এখানে থাকলো কি N3 ডিভাইড ভাগ N1, এখানে থাকলো T1 ভাগ T3। অতএব সিম্পল গিয়ার ট্রেন থেকে আমরা কি পেলাম ফর্মুলা, যে N3 ডিভাইড ভাগ N1 সমান হচ্ছে T1 ডিভাইড ভাগ T3। এইবারে কম্পাউন্ড গিয়ার ট্রেন, ভিন্ন ভিন্ন বেগ অনুপাত পাওয়ার জন্য একই শ্যাফটে 2 বা ততোধিক বিভিন্ন আকারের গিয়ারের সমাবেশকে যৌগিক বা কম্পাউন্ড গিয়ার ট্রেন বলে। এখানে ভিন্ন বেগ অনুপাত পাওয়ার জন্য একটা শ্যাফটে 2 বা ততোধিক বিভিন্ন আকারের গিয়ারকে সংযুক্ত করা হয় এবং এটা শক্তি স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়। এই টাইপের গিয়ারকেই বলা হচ্ছে কম্পাউন্ড গিয়ার ট্রেন। এখানে ধরি N1টা হচ্ছে এই যে প্রথম যে গিয়ারটা আছে এটার ঘূর্ণন সংখ্যা হচ্ছে N1 প্রথম, এটা হচ্ছে শক্তি উৎসের সাথে যেহেতু সংযুক্ত আছে এখানে এটা হচ্ছে চালক, তাহলে প্রথম চালক গিয়ারের ঘূর্ণন সংখ্যা হচ্ছে N1। T1 সমান হচ্ছে প্রথম চালক গিয়ারের দাঁত সংখ্যা। তো অনুরূপভাবে N2 এখানে 6টি যেহেতু আছে, এই যে 1 2 3 4 5 6 তাহলে N2 N3 N4 N5 N6 পরবর্তী যে গিয়ারগুলো আছে সেটার ঘূর্ণন সংখ্যা, এবং T2 T3 T4 T5 T6 হচ্ছে পরবর্তী গিয়ারগুলোর দাঁত সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি 6টি গিয়ার আছে পরপর, যেগুলোর ঘূর্ণন সংখ্যা এবং দাঁত সংখ্যা আমরা ধরে নিলাম N এবং T দিয়ে। যেহেতু 1 নম্বর হুইল, এখানে 1 নম্বর হুইলটা হচ্ছে কি সংযুক্ত হচ্ছে 2 নম্বরের সাথে সংযুক্ত, তাহলে আমরা যে বেগের অনুপাত গিয়ারে সেটার ফর্মুলা অনুযায়ী পাই N2 ডিভাইড ভাগ N1 সমান হচ্ছে T1 ভাগ T2। অনুরূপভাবে 3 এবং 4 যেহেতু সংযুক্ত তাহলে হবে N4 ডিভাইড ভাগ N3 ইকুয়াল টু T3 ডিভাইড ভাগ T4, সমীকরণ 2। এবং
5 নম্বর গিয়ারটি হচ্ছে 6 নম্বর গিয়ারের সাথে সংযুক্ত, তাহলে হচ্ছে n6/n5 সমান হচ্ছে t5/t6। তাহলে এক থেকে গতিশক্তি যাচ্ছে 2-এ, তারপরে 3 থেকে যাচ্ছে 4-এ, 5 থেকে যাচ্ছে 6-এ। তাহলে এইটার বেগের যে অনুপাত সেটা আমরা ফর্মুলাটা লিখে দিলাম। 3টি স্টেপে আমরা পাইলাম যে n2/n1 সমান হচ্ছে t1/t2, n4/n3 সমান হচ্ছে t3/t4 এবং n6/n5 ইকুয়াল টু t5/t6। তাহলে আমরা এখানে 1, 2 এবং 3 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে এখানে 1, 2 এবং 3 কে গুণ করে পাই। গুণ করলে কি পাই? n2/n1 ইন্টু n4/n3 ইন্টু n6/n5 ইকুয়াল টু t1/t2 ইন্টু t3/t4 ইন্টু t5/t6। তাহলে আমরা এখান থেকে পাই যে n6/n1 সমান হচ্ছে t1 ইন্টু t3 ইন্টু t5/t2 ইন্টু t4 ইন্টু t6। অর্থাৎ এইখানে এইটাকে আমরা রেখে দিয়েছি পুরোটাই, উপরে আছে t1, t3, t5, নিচে আছে t2, t4, t6। তাহলে এখানে বলা হচ্ছে যে n2 সমান হচ্ছে n3 এবং n4 সমান হচ্ছে n5। যেহেতু 2 আর 3 এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে 2 এবং 3 হচ্ছে একই শ্যাফটে সংযুক্ত, সুতরাং দুইটার ঘূর্ণন সংখ্যা একই হবে। তাহলে এখানে n2 সমান হচ্ছে n3। তাহলে n3 সমান যত n2 হচ্ছে, তাহলে n2 আর n2 এটা কেটে যাবে। আবার হচ্ছে 4 এবং 5 নম্বর, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 4 নম্বর এবং এই 5 নম্বর গিয়ার একই শ্যাফটের সাথে সংযুক্ত, সুতরাং দুইটার ঘূর্ণন গতি একই হবে। তাহলে এখানে n5 সমান হবে n4, তাহলে n4 এবং n5টা কেটে যাবে। তাহলে বাকি থাকছে কি? বাকি থাকছে n6 এবং n1। তাহলে আমরা লিখতে পারি অতএব n6/n1, এটা আগে আমরা রেখে দিয়েছি। তাহলে হচ্ছে t1 ইন্টু t3 ইন্টু t5/t2 ইন্টু t4 ইন্টু t6। অর্থাৎ n6টা হচ্ছে শেষ চালিতের গতি, বা এটা হচ্ছে ড্রাইভার এবং এটা হচ্ছে কি ড্রাইভ হ্যান্ড। তাহলে n6টা হচ্ছে কি যে 6 নাম্বার যে গিয়ারটি আছে এটা হচ্ছে কি যেহেতু ড্রাইভ হ্যান্ড বা চালিত, তো শেষ চালিতের গতি। আর n1টা হচ্ছে এখানে n1, এখানে 1 নাম্বারটা হচ্ছে ড্রাইভার বা প্রথম চালকের গতি। তাহলে শেষ চালিত n6 হচ্ছে শেষ চালিতের গতি আর n1টা হচ্ছে প্রথম চালকের গতি। সমান হচ্ছে 1, 3, 5 t1 ইন্টু t3 ইন্টু t5। অর্থাৎ যে বেজোড়গুলো আছে সেগুলো হচ্ছে চালক এবং এখানে যে জোড়গুলো আছে t2 ইন্টু t4 ইন্টু t6 এগুলো হচ্ছে চালিত। তাহলে ড্রাইভার কোনগুলো যেগুলো সাধারণত একটি গিয়ার ট্রেনে বেজোড়গুলো থাকে সেগুলো সাধারণত চালকই হয়। তাহলে 1, 3, 5, তাহলে প্রথমটা ড্রাইভার, তারপর হচ্ছে ফলোয়ার, আবার ড্রাইভার, তারপর হচ্ছে ফলোয়ার, আবার ড্রাইভার, তারপর হচ্ছে ফলোয়ার। এইভাবে সাধারণত গিয়ার ট্রেনে গিয়ারগুলো সংযুক্ত হয়ে থাকে। তাহলে এখানে আমরা ফর্মুলাটা লিখতে পারি যে n6/n1 সমান হচ্ছে t1 ইন্টু t3 ইন্টু t5/t2 ইন্টু t4 ইন্টু t6। তাহলে এটা মনে রাখার সহজ একটু উপায় হচ্ছে যে n6 অর্থাৎ সর্বশেষ n1 অর্থাৎ সর্বপ্রথম ইকুয়াল টু হচ্ছে দাগ সংখ্যা, প্রথমে উপরে হবে লবে হবে কি বেজোড়গুলো 1, 3, 5 এবং হরে হবে জোড়গুলো 2, 4, 6। এটা হচ্ছে মনে রাখার একটা সহজ উপায়। তাহলে আমরা কম্পাউন্ড গিয়ার ট্রেনের ফর্মুলাটা পেয়ে গেলাম। এই ফর্মুলাটা অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। শেষ চালিতের গতি ডিভাইড বাই প্রথম চালকের গতি সমান হচ্ছে চালকগুলোর দাগ সংখ্যার গুণফল ডিভাইড বাই চালিতগুলোর দাগ সংখ্যার গুণফল। আশা করি তোমরা বুঝতে পারছো। ইপিসাইক্লিক গিয়ার ট্রেন, গিয়ার ট্রেনের যে ব্যবস্থায় নির্দিষ্ট কোনো গিয়ার অপর কোনো গিয়ারের অক্ষের চতুর্দিকে আবর্তিত হতে পারে তাকে ইপিসাইক্লিক গিয়ার ট্রেন বলে। এখানে বলা হচ্ছে যে গিয়ার ট্রেনের যে ব্যবস্থায় নির্দিষ্ট কোনো একটা গিয়ার অপর একটা গিয়ারের চতুর্দিকে আবর্তিত হতে পারে সেটাকে বলা হচ্ছে ইপিসাইক্লিক গিয়ার ট্রেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বি গিয়ারটি আছে এটি এ গিয়ারের চতুর্দিকে আবর্তিত হতে পারে। দুইটি পদ্ধতিতে ইপিসাইক্লিক গিয়ার ট্রেনের বেগের অনুপাত নির্ণয় করা হয়। একটি হচ্ছে তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড এবং অপরটি হচ্ছে বীজগাণিতিক বা অ্যালজেব্রিক মেথড। এই দুটি উপায়ে ইপিসাইক্লিক গিয়ার ট্রেনের অনুপাতটা নির্ণয় করা যায়।
এখন আমরা একটি অঙ্ক দেখব সিম্পল গিয়ার ট্রেনের। চিত্রের সরল গিয়ার ট্রেন 600 আরপিএম এ পরিবর্তনশীল। গিয়ার এ যদি চালক হয় তবে ফলোয়ার গিয়ার সি এর ঘূর্ণন গতি কত হবে? প্রতিটি দাঁত সংখ্যা নিম্নরূপ। এখানে দাঁত সংখ্যা দেওয়া আছে এ বি সি এর, তাহলে দেওয়া আছে কি কি? এ গিয়ারের ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে, সরল গিয়ার ট্রেন 600 আরপিএম এ আয়তনশীল। তাহলে এখানে এ গিয়ারের ঘূর্ণন সংখ্যা এন এর সমান হচ্ছে 600 আরপিএম। দাঁত সংখ্যা এখানে এ বি সি দেওয়া আছে, তাহলে টি এ সমান হচ্ছে 75, টিবি সমান হচ্ছে 25 এবং টিসি সমান হচ্ছে 50। আমাদের নির্ণয় করতে হবে যে তবে গিয়ার এ যদি বলা হয় চালক হয়, এটা হচ্ছে কি চালক, তবে ফলোয়ার গিয়ার সি এর ঘূর্ণন গতি কত হবে, অর্থাৎ এনসি ইকুয়াল টু কত? আমরা জানি যে সিম্পল গিয়ার ট্রেনের বেগের অনুপাত এনসি ডিভাইড ভাগ এন এ সমান হচ্ছে টি এ ভাগ টিসি। তাহলে এনসি সমান কি হবে? এনসি সমান কি হবে? তাহলে এইটার সাথে এন এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এনসি সমান হচ্ছে টি এ ভাগ টিসি ইন্টু এন এ। এন এটা এই পাশে চলে গেল আড়াআড়ি, তাহলে এনসি সমান হচ্ছে টি এ ভাগ টিসি ইন্টু এন এ। অতএব এনসি সমান আমরা মান বসাই দিই, টি এর মান হচ্ছে 75, টিসি এর মান হচ্ছে 50 ইন্টু এন এ, অর্থাৎ এ গিয়ারের ঘূর্ণন সংখ্যা হচ্ছে 600, সমান আমরা পেলাম 900 আরপিএম। তাহলে আমাদের জাস্ট সিম্পল গিয়ার ট্রেনের যে বেগের অনুপাতের ফর্মুলা এটা জানা লাগবে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে সরল গিয়ার ট্রেন বা সিম্পল গিয়ার ট্রেনের যতগুলো অঙ্ক আছে সবগুলোই এইভাবে সমাধান করা যাবে। জাস্ট একটি ফর্মুলা যে সিম্পল গিয়ার ট্রেনের যে বেগের অনুপাতটা আমরা নির্ণয় করলাম সেই বেগের অনুপাত অনুযায়ী নির্ণয় করা যাবে। এটি হচ্ছে উত্তর। এবার আমরা চলে আসি যৌগিক গিয়ার ট্রেন। এখানে যৌগিক গিয়ার ট্রেনের দাঁত সংখ্যা দেওয়া আছে, যে চালক গিয়ারগুলো দাঁত সংখ্যা 100, 60 এবং 40 এবং চালিত গিয়ারগুলো দাঁত সংখ্যা 50, 30 ও 20। তাহলে প্রথম গিয়ারের ঘূর্ণন সংখ্যা যদি হয় 25, তাহলে শেষ গিয়ারের বেগটা কত হবে নির্ণয় করতে হবে। তো অঙ্কটা আগে ভালোভাবে পড়ে নিতে হবে, এরপর কি কি দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। তো এখানে দেওয়া আছে চালকের দাঁত সংখ্যা, তাহলে এখানে চালক গিয়ারগুলোর উল্লেখ করে দেওয়া আছে দাঁত সংখ্যা কি, তাহলে চালক কোনগুলো হবে? যেগুলো বেজোড় 1, 3, 5 হবে চালক। তাহলে টি1 কে ধরলাম 100, এরপর হচ্ছে টি3 ধরলাম 60 এবং টি5 ধরলাম 40। এবার চালিত হবে কোনগুলো? জোড়গুলো। তাহলে টি2 ধরলাম 50, টি4 ধরলাম 30, টি6 ধরলাম 20। এখানে দেওয়া আছে 50, 30, 20। তাহলে প্রথমটা হবে 2, যেহেতু চালিত তাহলে 2, 4, 6। এখানে হচ্ছে চালক, তাহলে কি 1, 3, 5। তাহলে প্রথমটা 1, তারপরে 3, তারপর 5। এখানে হচ্ছে 1, এরপরে হচ্ছে কি 3, এটা হচ্ছে 5। তাহলে চালকগুলো সবসময় হবে কি বেজোড় 1, 3, 5, আর চালিত তা হবে কি জোড় 2, 4, 6। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে চালক ধরে নিলাম টি1, টি3, টি5 160, 40। চালক ধরে নিলাম টি2, টি4, টি6 50, 30, 20। এখন প্রথম গিয়ারের ঘূর্ণন সংখ্যাটা অবশ্যই n1 হবে, তাহলে দেওয়া আছে 25 আরপিএম। শেষ গিয়ারের বেগ n6 সমান কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি যে যৌগিক গিয়ার ট্রেনের বেগের অনুপাত হবে কি n6 ডিভাইড ভাগ n1। n6 ভাগ n1 সমান হচ্ছে কি 1, 3, 5, অর্থাৎ t1 ইন্টু t3 ইন্টু t5 ডিভাইড ভাগ t2 ইন্টু t4 ইন্টু t6। ফর্মুলাটা মাথায় রাখতে হবে। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই। n1 এর মান হচ্ছে 25, এখানে t1, t3, t5 এর মানগুলো আমরা বসাই দিলাম, t2, t4, t6 এর মান দেয়া আছে, এগুলো বসাই দিলাম। তাহলে আমরা এখান থেকে সহজে n6 সমান পাবো। তাহলে n6 সমান 25, এটা আড়াআড়ি গুণ হয়ে যাবে, এটা চলে যাবে নিচে ছিল, এটা চলে যাবে উপরে। তো এখানে চলে এসেছে 25 আর বাকিটা সব কিছু ঠিক আছে। তাহলে n6 সমান আমরা কি পেলাম 200 আরপিএম। এটা হচ্ছে উত্তর। তাহলে এখানে দুইটি ফর্মুলা জানা লাগবে, তাহলে সরল গিয়ার ট্রেন এবং যৌগিক গিয়ার ট্রেনের অঙ্কগুলো আমরা ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে এই ফর্মুলাটা কি মাথায় রাখতে হবে, n6 ডিভাইড ভাগ n1। যৌগিক গিয়ার ট্রেনের ক্ষেত্রে n6 ডিভাইড ভাগ n1 সমান হচ্ছে t1 ইন্টু t3 ইন্টু t5 ডিভাইড ভাগ t2 ইন্টু t4 ইন্টু t6। মানগুলো দেওয়াই থাকবে, যেটা আননোন মান থাকবে সেটা নির্ণয় করতে হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে। গিয়ার ট্রেন অধ্যায়ের বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার প্রমাণ
যদি প্রমাণ এবং অঙ্ক যেগুলো এসে থাকে সেগুলোর সমাধান করতে হবে, এবং তোমাদের সেশনাল যে খাতা আছে সেই খাতায় করে যখন ক্যাম্পাস খুলবে শ্রেণী শিক্ষককে দেখাতে হবে। পরবর্তীতে তোমরা যদি এই ক্লাসটি আবার দেখতে চাও তাহলে তোমাদের ভিজিট করতে হবে www.skills.gov.bd/gte তে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।